হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ভেলোসিটি বের করা শিখেছি। দেখেছি যে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে হয়। এখন তোমাকে ভেলোসিটি বের করতে গেলে ওমেগার মান জানতে হবে, কে এর মান জানতে হবে, আর এইগুলো কোনো একটা ওয়েভ ইকুয়েশনে গিভেন থাকে। তার মানে যদি ইকুয়েশন অফ ওয়েভ বলে দেওয়া থাকে তাহলেই তুমি কিন্তু এই পদ্ধতির সাহায্যে ওয়েভ ভেলোসিটি বের করতে পারবে। কিন্তু যদি ইকুয়েশন অফ ওয়েভ বলে দেওয়া না থাকে, তোমাকে বলেছে কোনো একটা টান টান করা তার আছে, টান টান করা তারের টেনশন ইজ ইকুয়াল টু এত দেওয়া থাকবে, তাহলে তোমাকে বলতে হবে যে ওই টান টান করা তারে ভেলোসিটি অফ ওয়েভ কত হবে। কোনো একটা পালস তৈরি করলে ওই পালসটা কত ভেলোসিটি নিয়ে ওই তারের মধ্য দিয়ে প্রোপাগেট করবে, তোমাকে সেটা বের করতে হবে। তুমি কি করে বের করতে পারবে? এখন সূত্র আছে, যদি একটা টান টান করা তার থাকে আর সেই তারে যদি টেনশন টি বলে দেওয়া থাকে, তাহলে সেই তারে যে ওয়েভ তৈরি হবে বা সেই তারে তুমি যদি কোনো ওয়েভ তৈরি করো, সেই ওয়েভটা ওই তারের মধ্য দিয়ে যে স্পিডে প্রোপাগেট করবে সেই স্পিড ভি ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার টি বাই মিউ, যেখানে টি কি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে টেনশন ইন স্ট্রিং, টেনশন অফ স্ট্রিং। আর মিউ ইজ ইকুয়াল টু কি, মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। ধরো তারের লেন্থটা বলেছে এল আর মাসটা বলেছে এম, তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হবে, এম বাই এল। সহজেই বের করতে পারবে। কিন্তু তোমাকে যদি এম এর মান ডাইরেক্টলি বলে দেওয়া না থাকে, তোমাকে যদি বলে দেওয়া থাকে রেডিয়াসের ভ্যালু এত, তারের লেন্থ ইজ ইকুয়াল টু এত, ডেনসিটি ইজ ইকুয়াল টু এত, তাহলে তোমাকে মিউ এর মান কী করে বের করবে? তাহলে মাস ইজ ইকুয়াল টু কী করবে? মাস ইজ ইকুয়াল টু লিখবে ডেনসিটি ইন্টু ভলিউম, আর ভলিউম ইজ ইকুয়াল টু হয় পাই আর স্কোয়ার এল। তাহলে মিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম বাই এল ইজ ইকুয়াল টু রো ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এই ভ্যালু এখানে পুট করলে তুমি খুব সহজেই কোনো একটা টান টান করা তারের মধ্যে যে ওয়েভ তৈরি হবে সেই ওয়েভের ভেলোসিটি বের করতে পারবে। এখন তোমাকে এইখান থেকেই মেকানিক্সের কোয়েশ্চেন চলে আসে। তোমরা নিউটনস লতে তারের টেনশন বের করা শিখেছো। যেমন ধরো একটা নর্মাল একটা ব্লক আঁকছি, ধরো সিলিংয়ের সঙ্গে একটা তারের সাহায্যে এম ভরের কোনো একটা ব্লককে চাপিয়ে দেওয়া আছে। তোমাকে বলা হলো যে এই তারে যে ওয়েভ তৈরি হবে সেটা এইখান থেকে এইখানে যেতে কত সময় লাগবে। তোমাকে এইখানে তারের লেন্থটা ধরো সাপোজ বলে দেওয়া আছে, তাহলে তুমি কি করে বের করবে? তাহলে তোমাকে এখানে সিম্পল জানো যে ভি ইজ ইকুয়াল টু কি হয়, রুট আন্ডার টি বাই মিউ। ঠিক আছে, এখন ধরে নাও যে স্ট্রিং বা ধরো মাস অফ স্ট্রিং, যদি মাস অফ স্ট্রিং is much less than mass of block যদি হয়, তাহলে অর্থাৎ স্ট্রিংটা যদি মাসলেস হয়, তাহলে সেই ক্ষেত্রে স্ট্রিংয়ের টেনশন কি হয়, কনস্ট্যান্ট ধরি। মনে পড়ছে নিউটনস লতে পড়েছিলাম যদি স্ট্রিংটা মাসলেস হয় তাহলে টেনশন ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য স্ট্রিং হয়। তাহলে টেনশন যদি কনস্ট্যান্ট হয়, যদি টি ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার টি বাই মিউ, এই ক্ষেত্রে ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তোমাকে ধরো মিউ ইজ ইকুয়াল টু বলে দিল 1 গ্রাম পার মিটার, আর এইখানে যে মাসের ভ্যালু এম বলে দিয়েছে, সাপোজ বলে দিয়েছে 10 কেজি। তাহলে এই ধরে নাও এই পুরো স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 1 মিটার।
এবার তুমি ধরো না এই যে এই 1 গ্রাম ভর নগণ্য নয় কি 10 কেজি ভরের সাপেক্ষে, আর নগণ্য হচ্ছে বলেই আমি এই যে এই স্ট্রিংয়ে টেনশনটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করেছি। আর টেনশনটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভেলোসিটি অফ ওয়েভ ইন দিস টাইট স্ট্রিং ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করলাম সেই ডিসকাশনটা খুব সহজ। কিন্তু ধরো যদি স্ট্রিংটা ম্যাসিভ হয়ে যায়, ম্যাসিভ অর্থাৎ যদি মাস অফ স্ট্রিং ইজ মাচ লেস দেন মাস অফ ব্লক যদি না হয়, যদি মাস অফ স্ট্রিং ইজ কম্পেয়ার টু মাস অফ ব্লক হয়, সাপোজ ধরে নাও তোমাকে এখানে এমন একটা স্ট্রিং দেওয়া হলো যার মিউ ইজ ইকুয়াল টু 1 কেজি পার মিটার। ধরে নাও এইখানে যে 1 মিটার লেন্থের যে স্ট্রিং আছে তার ভরটা হচ্ছে 1 কেজি। এই ক্ষেত্রে তো তুমি মাস অফ স্ট্রিংকে নগণ্য ধরতে পারছো না। তাহলে যদি যদি স্ট্রিংয়ের মাস যদি ম্যাসিভ হয় সেই ক্ষেত্রে টেনশন ইন স্ট্রিং কিন্তু কনস্ট্যান্ট হবে না। আর যদি টেনশন ইন স্ট্রিং যদি কনস্ট্যান্ট না হয় অর্থাৎ টি যদি কনস্ট্যান্ট না হয় তাহলে ভি কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। আর যদি ভি কনস্ট্যান্ট না থাকে তাহলে এইখানে যে ওয়েভ তৈরি হবে সেটা কিন্তু সেই ওয়েভের কিন্তু অ্যাক্সিলারেশন থাকবে। আর সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু তোমাকে কিন্তু বের করতে হবে। কি করে বের করবে দেখো করাচ্ছি। একটা ম্যাসিভ স্ট্রিংয়ের এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে একটা ম্যাসিভ স্ট্রিং, ঠিক আছে? একদম বটম থেকে এক্স দূরত্বে কোনো একটা পয়েন্ট আছে যেটাকে নাম দিলাম পি। এখন পি পয়েন্টে টেনশন কত হবে? ধরে নাও মাস, স্ট্রিংয়ের যে মাস সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর লেন্থ হচ্ছে এল। তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হবে? মিউ ইজ ইকুয়াল টু হবে এম বাই এল। এখন টেনশন অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আমি যদি এইটুকু যে স্ট্রিংটা রয়েছে তার যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে এইটুকু স্ট্রিংয়ের যে ওয়েট সেটাই তো এইখানে টেনশন হবে। অর্থাৎ এই স্ট্রিংটার যে ওয়েট, এর টেনশন টি, টেনশন অ্যাট পয়েন্ট পি ওপরের দিকে কাজ করবে আর এর ওজন নিচের দিকে কাজ করবে। এখন একক দৈর্ঘ্যের ভর যদি মিউ হয় তাহলে এক্স দৈর্ঘ্যের ভর কত হবে? মিউ ইন্টু এক্স হবে, মিউ ইন্টু এক্স হবে। আর এর ওজন কত হবে? মিউ ইন্টু এক্স ইন্টু জি হবে। অর্থাৎ টেনশন অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এক্স ইন্টু জি হবে। অর্থাৎ এখানে ভেলোসিটি অফ ওয়েভ ইজ ইকুয়াল টু কত হবে? রুট আন্ডার টি বাই মিউ। এখন তুমি যদি ভাগ করো তাহলে এটা হয়ে যাবে রুট আন্ডার এক্স জি, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এক্স ইন্টু জি। তাহলে এইখান থেকে যদি এই ইকুয়েশনকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এইখানে পাচ্ছ 2 ইন্টু ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জি। আর তোমরা প্রত্যেকে জানো ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু কী হয়? অ্যাক্সিলারেশন হয়। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? জি বাই 2। অর্থাৎ কোনো একটা ম্যাসিভ স্ট্রিংয়ে যদি কোনো ওয়েভ জেনারেট করো তাহলে সেটা ওপরের দিকে জি বাই 2 ত্বরণ সহ ওপরের দিকে উঠতে থাকে। বুঝতে পারলে? এটা কিন্তু নর্মাল মেকানিক্স, এইখানে কিন্তু ওয়েভের কোনো কনসেপ্ট লাগছে না, শুধু এইটুকু হচ্ছে ওয়েভের কনসেপ্ট, বাদবাকি কিন্তু পুরোটাই মেকানিক্স। ঠিক আছে, এবারে তোমাকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই যে কেন উপরের দিকে এ ত্বরণ সহ উঠছে, মানে কেন উপরের দিকে উঠলে ভেলোসিটির মান বাড়ছে। লক্ষ্য করে দেখো, প্রত্যেকেই বুঝতে পারছো যে ভেলোসিটি ভি এর সঙ্গে টেনশনের কি সম্পর্ক? রুট টি এর সমানুপাতিক সম্পর্ক। তুমি যত ওপরের দিকে উঠছো তত এক্স এর মান বাড়ছে, আর এক্স এর মান যদি বাড়ে তাহলে এর ওজন বাড়ছে। ওজন বাড়লে কি হচ্ছে? টেনশন বাড়ছে। টেনশন বাড়লে কি হচ্ছে? ভেলোসিটি বাড়ছে। আর ভেলোসিটি বাড়লে কি হবে? অ্যাক্সেলারেশন থাকবে। বুঝতে পারলে? যত তুমি ওপরের দিকে উঠছো
তত ওজনের মান বাড়ছে, ভরের মান বাড়ছে, ভরের মান বাড়লে ওয়েটের মান বাড়ছে, ওয়েটের মান বাড়লে টেনশনের মান বাড়ছে, টেনশনের মান বাড়লে ভেলোসিটির মান বাড়ছে, আর ভেলোসিটির মান বাড়লে স্বাভাবিক অ্যাক্সিলারেশন থাকবে। তার মানে কোনো একটা ওয়েভ যদি আপওয়ার্ড ডাইরেকশন বরাবর উঠতে থাকে তাহলে তার মান কত হবে? g/2। সিমিলারলি যখন তুমি ওপর থেকে নিচের দিকে নামছো, যখন তুমি নিচের দিকে নামছো তখন এক্স এর মানটা কি হচ্ছে? কমছে। যখন তুমি ওপরের থেকে নিচের দিকে নামছো তখন এক্স এর মানটা কি হচ্ছে? কমছে। এক্স এর মানটা কমলে ওজন মাসের মান কমছে, মাস কমলে ওয়েট কমছে, ওয়েট কমলে টেনশন কমছে, টেনশন কমলে ভেলোসিটি কমছে, ভেলোসিটি কমলে স্বাভাবিক তার ত্বরণ থাকবে না, মন্দন থাকবে। তাহলে তুমি যে শর্ট ট্রিকটা মুখস্থ রাখবে সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু পজিটিভ হবে আপওয়ার্ড, আর এ ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে ডাউনওয়ার্ড। আর এ এর মান কত হবে? g/2। এইটুকু জিনিস তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এবারে এইখান থেকে নর্মাল মেকানিক্সের কোয়েশ্চেন দিয়ে দেয়, যে তোমাকে বলে দেবে যে এইখানে একটা ওয়েভ জেনারেট করা হলো আর এইখানে একটা ওয়েভ জেনারেট করা হলো, কখন দুটো ওয়েভ মিলিত হবে। তাহলে এটা উঠছে, এটা নিচের দিকে নামছে g/2 মন্দন নিয়ে, এটা উপরের দিকে উঠছে g/2 ত্বরণ নিয়ে। আবার বলছি, যদি নিচ থেকে উপরে উঠে তাহলে ত্বরণ সহ উঠবে, আর নিচ থেকে উপর থেকে নিচে নামলে কিন্তু মন্দন সহ নামবে। এবার দুটো ওয়েভ কখন মানে মিলিত হবে, এটা কিন্তু মেকানিক্সের কনসেপ্ট। আশা করছি তোমরা করতে পারবে, আর যদি করতে না পারো তাহলে তুমি কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই সেটা ভিডিওতে ইনক্লুড করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এবারে আমি তো ম্যাসিভ স্ট্রিংটা আলোচনা করলাম, এবারে এইখানে যদি ব্লক ঢুকিয়ে দেয় সেটা তো আলোচনা করিনি। ধরে নাও এইখানে m1 ভরের কোনো একটা ব্লক ঢুকিয়ে দিয়েছে, তাহলে টেনশন অ্যাট পয়েন্ট পি মিউ এক্স জি তো হতোই, তার সঙ্গে m1g অ্যাড হতো, তাহলে এইখানে প্লাস m1g অ্যাড হতো, এইখানেও প্লাস m1g অ্যাড হতো, এইখানে m1g/μ অ্যাকচুয়ালি, এখানে মিউটা ভাগ দিতে হবে আর কি বাই মিউ। এটা তোমরা আলাদাভাবে করবে, হ্যাঁ, আমি আর আলাদাভাবে করে দেখাচ্ছি না। m1g/μ হতো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জি প্লাস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হতো এক্স জি প্লাস m1g/μ। এখন তুমি এই ইকুয়েশনটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে 2v dvdx ইজ ইকুয়াল টু জি তো হতোই, কিন্তু এই যে টার্মটা এখানে তো কোনো এক্স নেই না, তার মানে এটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0 হয়। তাহলে এক্ষেত্রেও এ ইজ ইকুয়াল টু কিন্তু g/2ই হতো। বুঝতে পারলে? নিজে থেকে এটা নিজে থেকে তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করবে, হ্যাঁ, মানে নতুন করে নোট ডাউন করবে। আর এইখান থেকে অঙ্ক আমি করাচ্ছি না, তোমরা করবে, কারণ মেকানিক্সের কনসেপ্ট, আমি আর মেকানিক্স করাতে চাইছি না। তাহলে এমনিতেই দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও হয়ে যাচ্ছে, আরও ভিডিও বেড়ে যাবে আর কি। চলো এতটা নোট ডাউন করো। দেখো, এবারে আমরা এতক্ষণ ধরে কি করছিলাম? স্ট্রিংয়ের মধ্যে ওয়েভ জেনারেট করা হয়েছিল, আর সেই ওয়েভটা ট্রান্সভার্স ইন নেচার ছিল। এখন তুমি যখন স্ট্রিংয়ের মধ্যে ওয়েভ জেনারেট করছো, তার মানে কি তুমি এনার্জি বাইরে থেকে সাপ্লাই করছো, আর সেই এনার্জিটাই স্ট্রিংয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। আমরা এবারে পড়ব যে স্ট্রিংয়ের কোনো একটা এলিমেন্ট নেব, তার কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয়, তার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হয়। দেখো, কাইনেটিক এনার্জির ভ্যালু, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কিন্তু এক্সামে আসে না, তাও এই জায়গাটা কিন্তু করতে হবে। এই জায়গাটা যখন আমি করব তখন যে এক্সপ্রেশনগুলো বেরোবে সেগুলো কিন্তু ভালোই কমপ্লিকেটেড হবে, কিন্তু এই জায়গাটা যদি করে নাও তাহলে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। তোমরা খুব সহজে বুঝতে পারবে যে ওয়েভটা সত্যিকারেরই একটা জায়গা, মানে ওয়েভটা কীভাবে এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গাতে ক্যারি করছে, খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাই জন্য আমার রিকোয়েস্ট থাকবে এই জায়গাটা একটু জাস্ট দেখে নাও, আর যে জায়গাটা লাগবে না আমি সেই জায়গাটা বলে দেবো, শুধুমাত্র এইটুকু এক্সপ্রেশনটা মনে রাখবে। কিন্তু আবার বলছি, ডেরিভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট বোঝার পয়েন্ট অফ ভিউ থেকে। যারা যারা ওয়েভটা ভালো করে বুঝতে চাও
মানে বোঝা তো হয়ে গেছে। এই যে এই ম্যাথামেটিক্যাল এই এক্সপ্রেশনটা যদি ভালো করে রেডি হয়ে যায় তাহলে তোমাদের ওয়েবের কনসেপ্টটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো করাচ্ছি, দেখো আমি স্ট্রিংটা এঁকেছি। এবারে যখন স্ট্রিং সাম্যাবস্থায় ছিল, যখন তার মিন পজিশনে ছিল, আমি এই একটা এলিমেন্ট নিচ্ছি, ধরে নিচ্ছি এই এলিমেন্টের লেন্থ হচ্ছে dx, আর এই যে এলিমেন্ট যখন স্ট্রিং তৈরি হয়েছে তখন যখন স্ট্রিংয়ের মধ্যে ওয়েভ জেনারেট করেছি তখন শেপ তো চেঞ্জ হয়েছে। ধরে নিচ্ছি শেপ চেঞ্জ হওয়ার জন্য এই dx লেন্থের মানটা বেড়ে হয়ে গেছে dl। তাহলে দেখো যখন আমি স্ট্রিংয়ের মধ্যে ওয়েভ তৈরি করেছিলাম তখন স্ট্রিংয়ের মধ্যে তো টেনশন জেনারেট হয়েছে, স্বাভাবিক, প্রত্যানায়ক বলই তো টেনশন, টেনশন তো তার আগের স্ট্রিংটাকে আগের অবস্থানে নিয়ে আসতে সাহায্য করবে, তাই না? তাহলে টেনশন কোন দিকে লাগবে? টেনশন অবশ্যই এই ডাইরেকশন বরাবর টেনশন লাগবে। এখন যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি এখানে জমেছে, দেখো আমরা স্প্রিংয়ে করেছিলাম যখন কোনো একটা লেন্থ, কোনো একটা ধরো কোনো একটা লেন্থ রয়েছে, ঠিক আছে, সে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে, তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধি হওয়ার জন্য টেনশন এখানে কি করবে? কাজ করবে। আর যে পরিমাণ কাজ করবে সেই কাজটাই বর্ধিত অবস্থায় স্ট্রিংয়ের মধ্যে একটা শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, যেটাকে পোটেনশিয়াল এনার্জি বলি। তার মানে টেনশন যে পরিমাণ ওয়ার্ক করলো সেই ওয়ার্কটাই তো এখানে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর আছে। তার মানে ডিইউ ইজ ইকুয়াল টু কি লিখবো? ডিইউ ইজ ইকুয়াল টু লিখবো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে কত? টেনশন। আর ডিসপ্লেসমেন্ট মানে কত? চেঞ্জ ইন লেন্থ কত হয়েছে? ডিএল মাইনাস ডিএক্স। তাহলে এখানে হয়ে যাবে ডিএল মাইনাস ডিএক্স। এখন লক্ষ্য করে দেখো ডিএল ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে ডিএক্স, আর এটা ধরে নাও এই যে এটা হচ্ছে ডিএক্স, আর এটা হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে ডিওয়াই, এটা হচ্ছে ডিএক্স। দেখো পুরোটা কিন্তু ওয়াই। আমি ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখি? ওয়াই ইজ ইকুয়াল টু লিখি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, মানে এক্স দূরত্বে অবস্থিত কোনো একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়াই। এই যে এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে একটা এলিমেন্ট যেটা কিনা এক্স প্লাস ডিএক্স দূরত্বে অবস্থিত, তাহলে এর ডিসপ্লেসমেন্ট ওয়াই প্লাস ডিওয়াই হবে। তাহলে এই যে এটা হচ্ছে ওয়াই প্লাস ডিওয়াই, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা কত হচ্ছে? ডিওয়াই হচ্ছে না? তাহলে ডিএল ইজ ইকুয়াল টু কত হবে? তুমি নর্মাল অতিভুজের সূত্র লাগাও না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কত হচ্ছে? ডিওয়াই তার হোল স্কোয়ার প্লাস ডিএক্স তার হোল স্কোয়ার। এইখান থেকে যদি তুমি ডিএক্সটাকে কমন নাও, তাহলে এটা পড়ে থাকছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার টু দ্য পাওয়ার হাফ। এখন ওয়েভ যখন করাই তখন বলেছিলাম প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ মানে কি? মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। সিম্পল হারমোনিক মোশন কি? ডিসপ্লেসমেন্টটা খুব ছোট হবে। ডিসপ্লেসমেন্ট যদি খুব ছোট হয় তাহলে এই স্লোপটা খুব ছোট হবে, মানে থিটার ভ্যালু খুব ছোট হবে। থিটার ভ্যালু যদি খুব ছোট হয় তাহলে ট্যান থিটা খুব ছোট হবে। ট্যান থিটা খুব ছোট হলে ডিওয়াই ডিএক্স এর মান খুব ছোট হবে। ব্যাপারটা ভালো করে বোঝো। সিম্পল হারমোনিক মোশন মানে ডিসপ্লেসমেন্ট ছোট, ডিসপ্লেসমেন্ট ছোট মানে স্বাভাবিক এর এই যে এটা যদি ছোট হয় তার মানে কি? থিটাটা ছোট হবে। থিটা ছোট হলে ট্যান থিটা ছোট হবে। ট্যান থিটা ছোট হলে ট্যান থিটা ছোট হচ্ছে মানে স্লোপ ছোট হচ্ছে, ডিওয়াই ডিএক্স ছোট হচ্ছে। তার মানে এই টার্মটা কত হচ্ছে? খুব ছোট হচ্ছে। ছোটোর স্কোয়ার আরও ছোট হবে। তার মানে এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করতে পারি। বাইনোমিয়াল এক্সপানশন করলে কি দাঁড়াবে? ডিএক্স ইন্টু 1 প্লাস হাফ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। এখন তুমি এই মানটাকে যদি এইখানে বসাও তাহলে কত আসছে? টি ডিএল ইজ ইকুয়াল টু আসছে 1 মাইনাস হাফ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। আর যেহেতু এইখানেও একটা ডিএক্স ছিল তো -1 আর ডিএক্সটাকে কমন নিয়ে বাইরে করে দিলাম। দেখো না এই এক আর এই এক কেটে যাবে।
এটা প্লাস ছিল, আমি এখানে মাইনাস করে বসে আছি। তার মানে ডিইউ ইজ ইকুয়াল টু যেটা দাঁড়ালো সেটা কত হচ্ছে, টি ডিএক্স বাই টু, মানে টি ইন্টু ডিএক্স বাই টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। তার মানে ডিইউকে লিখতে পারি টি ডেল্টা এক্স বাই টু ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স তার হোল স্কোয়ার। যেহেতু ওয়াইটা এক্স আর টি দুজনের ফাংশন, তাই জন্য পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে তোমাকে যেটা এখানে মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই যে পোটেনশিয়াল এনার্জি কার উপর ডিপেন্ড করছে, স্লোপের উপরে ডিপেন্ড করছে। তুমি শুধু এইটুকু মনে রাখবে, পোটেনশিয়াল এনার্জি কার উপরে ডিপেন্ড করছে, স্লোপের উপরে ডিপেন্ড করছে। মানে স্লোপ জিরো হলে পোটেনশিয়াল এনার্জি জিরো হবে, আর স্লোপ ম্যাক্সিমাম হলে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তার মানে এই যে এইখানে দেখো স্লোপ বেশি খাড়া আছে, তার মানে এর পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। আবার লক্ষ্য করে দেখো এই পার্টিকেলটা, দেখো এই পার্টিকেলের স্লোপটা দেখো জিরো, এই পার্টিকেলের স্লোপ জিরো। আবার দেখো এই পার্টিকেলেরও স্লোপ জিরো। তার মানে কি এই 1 নাম্বার পার্টিকেল বা এই 2 নাম্বার পার্টিকেল যেহেতু এদের স্লোপটা জিরো, তার মানে এদের পোটেনশিয়াল এনার্জি জিরো। তার মানে ডি ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ডি ইউ টু ইজ ইকুয়াল টু জিরো। বুঝতে পারলে? এবারে কাইনেটিক এনার্জি কি করে বের করব? কাইনেটিক এনার্জি ডিকে ইজ ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু ডিএম ইন্টু ভেলোসিটি অফ পার্টিকেল তার হোল স্কোয়ার। ডিএমকে কি লিখতে পারি, মিউ ইন্টু ডিএক্স লিখতে পারি, আর ভেলোসিটি অফ পার্টিকেলকে কি লিখতে পারি, ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে ডিকে এর ভ্যালু। বুঝতে পারলে? এটা ডেল্টা এক্স না করে ডিএক্স করো। এই যে একক দৈর্ঘ্যের ভর যদি মিউ হয়, তাহলে এই যে এই লেন্থটা তো ডিএক্স ছিল, তাহলে ডিএক্স লেন্থের ভর কত হবে, মিউ ইন্টু ডিএক্স। তার মানে এইখানে যেটা মুখস্থ রাখতে হবে যে পার্টিকেলের কাইনেটিক এনার্জি ভেলোসিটির সঙ্গে সমান, ভেলোসিটির স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তার মানে মুখস্থ রাখতে হবে স্লোপ, সরি পোটেনশিয়াল এনার্জি প্রপোর্শনাল টু কি হবে, স্লোপের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। আবার কাইনেটিক এনার্জি কার সঙ্গে সমানুপাতিক, ভেলোসিটি তার স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তোমাকে এই দুটি টার্ম কিন্তু মুখস্থ রাখতে হবে। এবারে তোমরা বলো যে পার্টিকেলের ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় হয়, মিন পজিশনে হয়, আবার মিনিমাম কোথায় হয়, এক্সট্রিম পজিশনে হয়। যখন কোনো একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তখন এক্সট্রিম পজিশনে তার ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত হয়, জিরো হয়। তার মানে 1 নাম্বার পার্টিকেলের কাইনেটিক এনার্জি আর 2 নাম্বার পার্টিকেলের কাইনেটিক এনার্জি জিরো হবে। কেন? কারণ এক্সট্রিম পজিশনে আছে পার্টিকেলগুলো, আর এক্সট্রিম পজিশনে কি হয়, ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিরো হয়। তার মানে কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল নাম্বার 1 ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল নাম্বার 2 ইজ ইকুয়াল টু জিরো। আবার একটু আগে দেখলাম 1 নাম্বার পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি আর 2 নাম্বার পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু জিরো হবে। তার মানে 1 নাম্বার পার্টিকেলের টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, জিরো হচ্ছে। আর 2 নাম্বার পার্টিকেলের কাইনেটিক প্লাস পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কি হচ্ছে, জিরো হচ্ছে। দেখতে পাচ্ছ? অন্যদিকে তুমি যদি 3 নাম্বার পার্টিকেলের কথা হিসাব করো, তার মানে 3 নাম্বার পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি হবে, ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, হতে পারে নেগেটিভ, আমি শুধু মানটার কথা বলছি। লক্ষ্য করে দেখো এর তো স্লোপটা ম্যাক্সিমাম হলেও নেগেটিভ না, আমি শুধুমাত্র মান নিয়ে ডিসকাস করছি। তার মানে 3 নাম্বার পার্টিকেলের স্লোপ ম্যাক্সিমাম, আর যেহেতু 3 নাম্বার পার্টিকেল তার মিন পজিশনে আছে, মিন পজিশনে থাকলে কি হয়, তার ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, আর ভেলোসিটি ম্যাক্সিমাম হলে কি হবে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। তার মানে 3 নাম্বার পার্টিকেলের পোটেনশিয়ালও ম্যাক্সিমাম, কাইনেটিকও ম্যাক্সিমাম, তার মানে টোটাল এনার্জিও ম্যাক্সিমাম থাকবে, তাই না? তার মানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন কোনো একটা পার্টিকেল মিন পজিশনে আসছে, ইমাজিন করো যখন এই পার্টিকেলটা তো ভাইব্রেট করছে, ভাইব্রেশন করাকালীন যখন পার্টিকেল মিন পজিশনে আসছে, পার্টিকেল যখন মিন পজিশনে আসছে তখন তার এনার্জি ইজ ইকুয়াল টু
ম্যাক্সিমাম হচ্ছে। আবার ভাইব্রেট করতে করতে পার্টিকেল যখন হয় আপার এক্সট্রিম বা লোয়ার এক্সট্রিমে যখন আসছে, অর্থাৎ পার্টিকেল যখন এক্সট্রিম পজিশনে আসছে, তখন এনার্জি ইজ ইকুয়াল টু মিনিমাম হচ্ছে। তোমরা যখন সিম্পল হারমোনিক মোশন করেছিলে তখন দেখেছিলে কোনো একটা পার্টিকেলের এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, যার মানটা হাফ অফ কে অফ এ স্কোয়ার হয়। কিন্তু এইখানে ওয়েভের ক্ষেত্রেও তো পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, কিন্তু এই ক্ষেত্রে পার্টিকেলের এনার্জি কনস্ট্যান্ট থাকছে না। এক্সট্রিম পজিশনে পার্টিকেলের এনার্জি মিনিমাম হচ্ছে এই যে k1 প্লাস u1 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু k2 প্লাস u2। আবার যখন পার্টিকেল ভাইব্রেট করতে করতে যখন মিন পজিশনে আসছে, তখন তার এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে। এটা কি করে হচ্ছে বলতে পারবে? একটু ভেবে দেখো তো। আশা করছি বলতে পারবে না বা বলতে পারোনি। আমি বলছি, দেখো, ওয়েভ মানে আমরা কি পড়েছিলাম? ওয়েভ মানে আমরা পড়েছিলাম যদি মিডিয়ামের কোনো একটা স্থানে ডিস্টারবেন্স যদি ক্রিয়েট করা হয়, তাহলে ডিস্টারবেন্স কিন্তু এক পার্টিকেল থেকে অন্য পার্টিকেলে ট্রান্সফার হবে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সফার হবে। তার মানে ওয়েভ ক্রিয়েট করেছি মানে কি, আমি এনার্জি এইখানে দিয়েছি, এই এনার্জিটা কিন্তু আস্তে আস্তে মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে। তার মানে কি, এই পার্টিকেলটা কি করছে, এইখান থেকে এনার্জি নিচ্ছে, তারপরে এইখানে শিফট করে দিচ্ছে। প্রত্যেকটা পার্টিকেল তার আগের পার্টিকেল থেকে এনার্জি নিয়ে তার পরের পার্টিকেলে শিফট করে দিচ্ছে। মানে ধরো আমি হচ্ছি 1 নাম্বার পার্টিকেল, আমি যখন এক্সট্রিম পজিশনে আছি তখন আমার এনার্জি 0, তার মানে কি আমি পুরো এনার্জি কিন্তু ট্রান্সফার করে দিয়েছি। আবার আমি যখন মিন পজিশনে আসছি তখন আমি এইখান থেকে কিন্তু সব এনার্জি নিয়েছি। আবার যখন নেগেটিভ এক্সট্রিমে যাচ্ছি তখন কিন্তু আমার এনার্জি 0 হয়ে যাচ্ছে, মানে আমি পুরো এনার্জিটা কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি। তার মানে ওয়েভ যখন পড়ছে তখন কি হচ্ছে, ওয়েভে কোনো একটা মিডিয়ামের কোনো একটা পার্টিকেলে যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করি বা এনার্জি যদি প্রোভাইড করি, সে এনার্জি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে প্রোপাগেট করে। তার মানে মিডিয়ামের পার্টিকেলগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে এনার্জি ট্রান্সফার করে। সে ভাইব্রেট করছে কিন্তু এনার্জি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। মিডিয়ামের পার্টিকেল কিন্তু তার মিন পজিশন বরাবর ভাইব্রেট করছে। এই ভাইব্রেশনের দরুন এনার্জি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছে। যখন সে এক্সট্রিম পজিশনে আসছে তখন সে পুরো এনার্জিটাকে কিন্তু ট্রান্সফার করে দিয়েছে। যখন সে মিন পজিশনে আছে তখন তার এনার্জি ম্যাক্সিমাম মানে সে পুরো এনার্জি এখান থেকে এখানে ক্যাপচার করে নিয়েছে। যখন আবার সে নেগেটিভ এক্সট্রিমে যাচ্ছে তখন ওই যে এনার্জিটা পুরোটাই কিন্তু ট্রান্সফার করে দিল। আবার যখন সে মিন পজিশনে এলো আবার তখন সে এনার্জি পুরোপুরি গেইন করে দিল। আবার যখন গেইন করলো, যখন এই এনার্জিটা নিয়ে যখন সে একদম উপরের দিকে গেল, তখন সে আবার কিন্তু পুরো এনার্জিটা ছেড়ে দিল। এইভাবে কিন্তু ওয়েভ তৈরি হয়। অর্থাৎ ওয়েভের ক্ষেত্রে একটা জায়গা থেকে অন্য জায়গাতে এনার্জি ট্রান্সফার হয়। আশা করছি বুঝতে পেরেছো। এই যে এই ডেরিভেশনটা করলে বলেই তো বুঝতে পারলে, না হলে তো বুঝতে পারতে না। তাই জন্য বললাম না, বোঝার পয়েন্ট অফ ভিউ থেকে, কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে এই ডেরিভেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক, এখান থেকে কিন্তু কোনো কোয়েশ্চেন আসে না। তোমাকে কোয়েশ্চেন কীরকম দিতে পারে, তোমাকে এইখানে ওয়েভটা এঁকে দিতে পারে, তোমাকে 1 2 3 4 এরকম কোনো পার্টিকেল মার্ক করে দিতে পারে, তোমাকে বলতে পারে কার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে, কার কাইনেটিক এনার্জি মিনিমাম হবে, কার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, কার পোটেনশিয়াল ম্যাক্সিমাম হবে। তোমাকে বলতে, এখান থেকে অ্যাসারশন রিজন কোয়েশ্চেন আসতে পারে যে যখন মিডিয়ামে ওয়েভ তৈরি হয় তখন মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি কি কনস্ট্যান্ট থাকে, এরকম তোমাকে ট্রু অ্যান্ড ফলস তোমাকে বলতে হতে পারে। তো তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভালো, না হলে এটাকে আরেকবার তুমি রিভাইজ করবে, আশা করছি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো এতটা নোট ডাউন করো আগে। তাহলে দেখো, এই যে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কি ছিল, du ইজ ইকুয়াল টু টি ডিএক্স বাই 2 ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স তার হোল স্কোয়ার। এটাকে আমি মুছে দিলাম। ঠিক আছে, এবারে তোমাদেরকে যেটা প্রমাণ করে দেখাবো সেটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কোনো একটা স্ট্রিং এলিমেন্টের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মান কিন্তু সমান হয়। এটা চাইলে মুখস্থ রাখতে পারো, আর না হলে প্রুফটা করে দিচ্ছি, দেখতেও পারো। ঠিক আছে, মুখস্থ রাখলেই কিন্তু চলবে, আর যদি দেখার ইচ্ছা থাকে দেখে নাও, যেহেতু ছোট প্রুফ তাই করে দিচ্ছি। দেখো, আমরা জানি ভেলোসিটি অফ ওয়েভ
কোনো স্ট্রিংয়ের মধ্যে ভেলোসিটি অফ ওয়েভ কত হয়? কোনো টান করা তারে যদি ওয়েভ জেনারেট করা হয় তাহলে সেই তারের মধ্য দিয়ে যে স্পিডে ওয়েভ প্রোপাগেট করে তার মান হয় ভিডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট আন্ডার টি বাই মিউ। তাহলে ভিডাব্লিউ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? টি বাই মিউ হবে। আবার আমরা জানি কোনো প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে পার্টিকেল ভেলোসিটি আর ওয়েভ ভেলোসিটির মধ্যে কি সম্পর্ক আছে? পার্টিকেল ভেলোসিটি ভিপি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়েভ ভেলোসিটি ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এটাকে আমি স্কোয়ার করে দিই, ভিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিডাব্লিউ স্কোয়ার ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স তার হোল স্কোয়ার। এখন ভিপি স্কোয়ারকে লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল টি তার হোল স্কোয়ার, ভিডাব্লিউ স্কোয়ারকে লিখতে পারি টি বাই মিউ, আর ডেল ওয়াই বাই ডেল এক্সকে যেমন লেখার সেরকম লিখছি। এবারে দেখো আমাকে চাই টি ডেল ওয়াই বাই ডেল এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে টি ডেল ওয়াই বাই ডেল এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে? মিউ ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি তার হোল স্কোয়ার। তাহলে ডিউর জায়গায় লিখতে পারি ডিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ডিএক্স ইন্টু টি ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স তার হোল স্কোয়ার। আর টি ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ, এখানে মিউ ডিএক্স লিখলাম, আর ডেল ওয়াই বাই ডেল টি তার হোল স্কোয়ার, ডেল ওয়াই বাই ডেল টি তার হোল স্কোয়ার। এটা হয়ে গেল ডিইউ ইজ ইকুয়াল টু, এই যে এক্সপ্রেশনটা এটা কি কাইনেটিক এনার্জির সঙ্গে ম্যাচ করছে না? তাহলে এইখান থেকে আমি পরিষ্কার বলতে পারি ডি কে ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ডি ইউ। অর্থাৎ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কোনো স্ট্রিং এলিমেন্টে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এদের মান কিন্তু পরস্পরের সঙ্গে সমান হয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। চলো নোট ডাউন করো। তাহলে আমরা শিখলাম ডি কে আর ডি ইউ এদের মান কিন্তু সমান হবে। এবারে করব পাওয়ার ট্রান্সফার থ্রু ওয়েভ। পাওয়ার ট্রান্সফার বা পাওয়ার ট্রান্সফারই লিখছি, ঠিক আছে? পাওয়ার ট্রান্সফার কথাটা কেন আসছে এটা তোমাকে বুঝতে হবে। ওই যে বললাম পার্টিকেল কি করছে, তার ধরো ওয়েভ পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর ট্রাভেল করছে, পার্টিকেল কি করছে বাঁ দিকের পার্টিকেলের থেকে এনার্জি নিচ্ছে আবার ডান দিকের পার্টিকেলে ছেড়ে দিচ্ছে। তার মানে কি এইখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে। এখন এনার্জি ট্রান্সফার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু পাওয়ার ট্রান্সফার, আর এখান থেকে ইন্টেন্সিটি কথাটা উঠে আসবে, মুখস্থ রাখলেই চলবে। কিন্তু এখানে একটা জেনারেল এক্সপ্রেশন আছে, সেই জেনারেল এক্সপ্রেশনটা অনেক সময় কাজে লেগে যায়, তাই জন্য আমি জাস্ট হালকা করে 2 লাইন বলবো, বেশি বলবো না, ঠিক আছে? তোমাদেরকে ওটা কিন্তু মনে রাখতে হবে। আবার ওয়েভ আঁকতে হবে। ওয়েভ আঁকলাম। এইখানে যে পার্টিকেলটা আছে এর উপর টেনশন কোন দিকে লাগছে? অবশ্যই এই দিক বরাবর লাগছে। আর পার্টিকেলের ভেলোসিটি কোন দিক বরাবর কাজ করবে? অবশ্যই ডাউনওয়ার্ড ডাইরেকশনে লাগবে। কারণ আমরা জানি ওয়েভ যদি পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রোপাগেট করে আর স্লোপ যদি পজিটিভ হয় তাহলে ভেলোসিটি অফ পার্টিকেল ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। ওয়েভ যদি এক্স ডাইরেকশনে প্রোপাগেট করে আর স্লোপ যদি পজিটিভ হয় তাহলে ওয়েভ পার্টিকেলের ভেলোসিটি কী হবে? নেগেটিভ ডাইরেকশনে কাজ করবে। তার মানে এখন পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি এফ ভেক্টর ডট ভি ভেক্টর। এখন এফ মানে কি? এখানে টেনশন হবে, আর ভি মানে ভি যেমন থাকে সেরকম থাকবে, আর টেনশন আর ভেলোসিটির মধ্যবর্তী কোণ ধরে নাও এটা হচ্ছে আলফা, বা ধরে নাও স্লোপটা হচ্ছে এই যে এটা থিটা ধরে নাও,
তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা। এই যে এই ত্রিভুজটা, এটা তো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, আমাকে এই কোণ দরকার, তাহলে এটা কত হবে 90 মাইনাস থিটা, তাহলে এইখানে হয়ে যাবে, সরি, এ ডট ভি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা হয়, তাহলে এটা হবে কস অফ 90 মাইনাস থিটা, তার মানে এটা হয়ে যাবে টি ভি সাইন থিটা। ব্যাপারটা বুঝতে পারছো তো? এবারে যদি ডিসপ্লেসমেন্টের ভ্যালিউ খুব ছোট হয় তাহলে থিটা খুব ছোট হবে, থিটা খুব ছোট হলে সাইন থিটাকে ট্যান থিটা লিখতে পারি, তার মানে এই সাইন থিটাকে আমি ট্যান থিটা লিখব। এখন দেখো টি যেমন ছিল সেরকম হলো, ভি মানে কি হয় ডেল ওয়াই বাই ডেল টি, ট্যান থিটা মানে কি হয় ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে এটা হচ্ছে পাওয়ারের জেনারেল এক্সপ্রেশন, তোমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু এমন কঠিন না, এটা জেনারেল এক্সপ্রেশন, ঠিক আছে? তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। যদি স্লোপ 0 হয় তাহলে পাওয়ার ট্রান্সফার 0 হবে, যদি ভেলোসিটি 0 হয় তাহলে পাওয়ার ট্রান্সফার 0 হবে। তার মানে কি একদম এই পয়েন্টে কি হচ্ছে, একদম এই পয়েন্টের কি হচ্ছে, স্লোপ ইজ ইকুয়াল টু 0। তার মানে কি এখানে পাওয়ার ট্রান্সফার করবে না, পাওয়ার ট্রান্সফার করবে না মানেটা কি, তুমি দেখলে না এর এনার্জি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, একদম এক্সট্রিম পয়েন্টে কি হচ্ছে এনার্জি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে ই অলরেডি পুরোপুরি ট্রান্সফার করে ফেলেছে, এখন তো এর এনার্জি ইজ ইকুয়াল টু 0, তার মানে ট্রান্সফার করার মতো কিছু নেই। আমার পকেটে যদি টাকা না থাকে আমি কি করে লোককে দান করব? এই পজিশনে এসে কিন্তু এর মধ্যে কিছু এনার্জি বেঁচে নেই, আর এনার্জি যদি বেঁচে না থাকে তাহলে কি করে সে ট্রান্সফার করবে এনার্জি? আর এনার্জি ট্রান্সফার যদি করতে না পারে তাহলে পাওয়ার ট্রান্সফার ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাই জন্য এক্সট্রিম পজিশনে কি হচ্ছে, পাওয়ার ট্রান্সফার 0 হচ্ছে। যত নিচের দিকে নামছে ভেলোসিটির মান বাড়ছে, ভেলোসিটির মান বাড়ছে, স্লোপের মান বাড়ছে, পাওয়ার ট্রান্সফারের ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে। এই পজিশনে কি হচ্ছে, এনার্জি বেশি আছে, এনার্জি বেশি আছে বলে পাওয়ার ট্রান্সফারটা ম্যাক্সিমাম হচ্ছে। আমার পকেটে টাকা বেশি থাকলে তবেই না আমি বেশি বেশি করে দান করতে পারবো, তাই না? আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টি ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এটা তোমাদেরকে রেডি রাখতে হবে, ঠিক আছে? ফাইনাল তোমাদেরকে যেটা মুখস্থ রাখতে হবে, এটা আমি আর করে দেখাচ্ছি না, তোমরা করলে বড্ড বোর হয়ে যাবে, তাই জন্য আমি আর করছি না। এক সেকেন্ড দাঁড়াও। যেহেতু এখানে পাওয়ার ট্রান্সফারের ব্যাপার আসছে, মানে এনার্জি পার ইউনিট সেকেন্ড যাচ্ছে আর কি, তাহলে এখানে ইন্টেন্সিটিও তোমাকে খেয়াল রাখতে হবে। ইন্টেন্সিটির মান কত হয় জাস্ট মুখস্থ রাখবে, আমি প্রমাণটা করালাম না, আর প্রমাণ লাগবে না, সব থেকে বড় কথা হাফ। আর এখানে কনসেপচুয়ালি বোঝার মতোও কিছু নেই, এগুলো এখানে কনসেপচুয়াল জিনিস ছিল, তাই জন্য আমি প্রমাণ করে দেখালাম ব্যাপারগুলো। বইয়ে তো মানে মডিউলে আর এই প্রমাণগুলো করা থাকে না জেনারেলি, ঠিক আছে? তো ইন্টেন্সিটির মান তোমাকে মুখস্থ রাখতে হবে। ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু হবে হাফ ইন্টু রো ইন্টু ভেলোসিটি অফ ওয়েভ ইন্টু এ স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা শর্ট ট্রিক কি, ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু হয় এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। ডাইরেক্ট ভ্যালু পুট করে কিন্তু অঙ্ক আসবে, হ্যাঁ, ডাইরেক্ট ভ্যালু পুট করে অঙ্ক আসবে। এটা হচ্ছে ইন্টেন্সিটির এক্সপ্রেশন। আমি চাইলে অঙ্ক করিয়ে ভিডিওর লেন্থ আরও বাড়াতে পারি, যেহেতু এখানে ভ্যালিউ পুট করে অঙ্ক আসে তাই জন্য আমি আর অঙ্ক এইখান থেকে করাচ্ছি না, এই যে শুধুমাত্র ইন্টেন্সিটি থেকে অঙ্ক আসে, আর বাদবাকি এতগুলো যেটা পড়ালাম সেখান থেকে কিন্তু এমসিকিউ মানে ওই কনসেপচুয়াল কোয়েশ্চেন আছে, যে ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন আছে, অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেন আছে, তাই জন্য ওইগুলো জেনে রাখা তোমাদের জন্য দরকার ছিল। তোমরা মডিউল করবে, তোমরা ডিফারেন্ট প্র্যাকটিস সেট করবে, পিওয়াইকিউ করবে, আশা করছি করতে পারবে। নেক্সট যে ভিডিওটা আমি করাবো সেটা কিন্তু সাউন্ড ওয়েভ করাবো, ঠিক আছে? সাউন্ড ওয়েভ যখন করাবো আমি এইটা থেকে একটা অঙ্ক আগে করিয়ে দেবো, তারপরে আমি সাউন্ড ওয়েভ করাবো। এই ভিডিওতে করালাম না কারণ ভিডিওর লেন্থ এমনিতেই বড় হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি এখন ছোটো ছোটো ভিডিও তোমাদের জন্য তৈরি করার, তো তাই বাড়ালাম না ভিডিওর লেন্থ। চলো আজকে এতটাই থাক, আসছি এর পরের দিন সাউন্ড ওয়েভ নিয়ে। চলো আজকে বাই।